ঢাকা কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের এই ক্লাসটি ঢাকা কলেজের কোনো একটি ক্লাসরুমে হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানো বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে আমাদের ক্লাসরুমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে যতটুকু পারি পাঠদানের ব্যাপারে সহায়তা করছি। আমি মাসিক মাহমুদ তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই অধ্যায়টি এই সাবজেক্টটি পড়াবো। তো প্রতিবারই প্রথম ক্লাসে আমি আমার ছাত্রদের সাথে কথা বলি, তাদের সাথে পরিচিত হই, কিন্তু আজকে সেটি সম্ভব হচ্ছে না। আজকে যদি তোমাদেরকে আমি সরাসরি দেখতে পেতাম, ক্লাসরুমে ক্লাস নিতে পারতাম, সেটি আমার জন্য আরও বেশি সুখবর হতো। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে, আমরা সরাসরি ক্লাসরুমে ক্লাস নিতে পারবো। কিন্তু তার আগ পর্যন্ত যতদিন আমরা সেটি করতে না পারছি ততদিন আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাব এবং তোমাদেরকে অনুরোধ করব নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখার জন্য। তো প্রথমেই তোমাদেরকে আমি ঢাকা কলেজে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ঢাকা কলেজে ভর্তি হতে পেরেছো তাদেরকে আমি বলবো, তোমরা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো এবং তোমরা এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হয়ে গেলে এখানে তোমরা লেখাপড়া করবে এবং আমরা তোমাদেরকে লেখাপড়ার ব্যাপারে যত রকম সহায়তা করা যায় আমরা সব ধরনের সহায়তা করব। তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, ভালো করে লেখাপড়া করতে পারো, সেই ব্যাপারে আমরা সবসময় সচেতন এবং তোমাদেরকে সহায়তা প্রদান করে থাকি। তো তোমরা যারা একাদশ শ্রেণীতে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই সাবজেক্টটি চয়েস করেছো তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ হচ্ছে এই ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই সাবজেক্টটি কিন্তু খুব ভালো মার্কস তোলা যায় এবং কম পড়ে অনেক সহজেই তোমরা খুব ভালো একটি মার্কস তুলতে পারবে। 80 প্লাস, 90 প্লাস খুব সহজেই তুলতে পারবে। তোমাদের এই ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার বিপরীতে যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে যে তোমাদের ভালো মার্কস তোলা যাবে না সেটি না, কিন্তু এই সাবজেক্টটায় কম সময়ে খুব ভালো মার্কস তোলা যায় এবং এটা কিন্তু এবং খুবই তোমরা যখন পড়বে খুব মজার একটি সাবজেক্ট। এখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, কিন্তু প্রবলেমগুলো কিন্তু খুব কঠিন না, মোটামুটি সহজ। তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো তাহলে দেখতে পারবে যে আসলে তোমরা খুব ভালো একটা ডিসিশন নিয়েছো এবং এটা কিন্তু তোমাদের যখন আরও হায়ার স্টাডি করবে তখন কিন্তু তোমাদের এই সাবজেক্টটা থাকবে। সুতরাং এখন থেকে যদি এটা পড়ো তাহলে তখন কিন্তু এটা তোমাদের জন্য অনেক সহায়ক হবে এবং এটা আমি বলবো যে তোমরা কমার্সের যেই সাবজেক্টই পড়ো ওই সাবজেক্টেই কিন্তু ফিন্যান্স তোমাদের পড়তে হবে। আর এটা হচ্ছে যেহেতু আমরা ঢাকা কলেজে তোমাদেরকে এই সাবজেক্টটা পড়াই, এটা আমরা নির্ধারিত সময়ের আগে আমরা কোর্সটা শেষ করতে পারি এবং কোর্স শেষ করে কিন্তু আমরা আবার রিভিশনও দিতে পারি। তার মানে বুঝতে পারতেছো যে এই সাবজেক্ট যদি কঠিন হতো তাহলে কিন্তু তোমাদের এই কোর্স শেষ করে আবার রিভিশন দেওয়ার সময় পাওয়া যেত না। সুতরাং আমরা তোমাদের এটা খুব কম সময়েই আমরা এটা কম সময়ে শেষ করতে পারি, কিন্তু ভালোভাবে শেষ করতে পারি। এমন না যে আমরা এটা ডিপলি পড়ি না। এবং তোমরা যখন আমাদের ক্লাসগুলো করবে তখন দেখবে যে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা খুব একটা ভালো একটা ডিসিশন নিয়েছো। সেই জন্য যারা এই সাবজেক্টটি চয়েস করেছো তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে। আমরা যতদিন ক্লাসরুমে যেতে না পারছি ততদিন তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলো করবে এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের কমেন্টস করে জানালে আমরা তোমাদের সমস্যার সমাধান করে দিব। আর তোমাদের এই সাবজেক্টের আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়
এই 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 দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস নেব, সেটা হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। এই সাবজেক্টটা আসলে থিওরিটিক্যাল সাবজেক্ট। আর্থিক বাজার কি, আমাদের এই ব্যাপারে কি কি আইন আছে, সেই জিনিসগুলো আমরা এখানে পড়ব। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অধ্যায়টি পড়ছি, আমি আগেই তোমাদের সেটির নাম বলেছি, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। তো আর্থিক বাজারের আইনগত দিকসমূহ পড়তে হলে আগে আমাদের জানতে হবে আর্থিক বাজার কি, অর্থাৎ আর্থিক বাজার কাকে বলে। আর্থিক বাজার হচ্ছে এমন একটি ধারণা বা কাঠামো যেখানে আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়। অর্থাৎ যে বাজারে আর্থিক সম্পদসমূহ আমরা ক্রয় বিক্রয় করতে পারি। প্রকৃতপক্ষে আর্থিক বাজার কোনো স্থান বা প্রতিষ্ঠান নয়, এর একটি ধারণা। এখানে তুমি যদি মনে করো অন্যান্য যে বাজারগুলো আছে সেটার মতো একটি বাজার, তা কিন্তু না। এটা হচ্ছে একটি ধারণা বা কাঠামো, এখানে আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা যায়। তো আর্থিক সম্পত্তিগুলো কি, মানে আমরা যে আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করতে পারবো, এই জিনিসগুলো আসলে কি? আর্থিক বাজারে বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই জিনিসগুলো আসলে ক্রয় বিক্রয় করা যায়। অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো, এখানে কিন্তু বাজারে যেরকম অন্যান্য জিনিস আমরা ক্রয় বিক্রয় করি সেটা না, এখানে কিন্তু আমরা আর্থিক সম্পত্তি সমূহ এটা আমরা ক্রয় বিক্রয় করতে পারবো। আর্থিক বাজার সম্পর্কে এলজে গিটম্যানের একটি সংজ্ঞা আছে, সেটা হচ্ছে আর্থিক বাজার সমূহ হলো ফোরাম যেখানে তহবিলের সরবরাহকারী ও যোগানদাতা সরাসরি লেনদেন করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? আর্থিক বাজার হচ্ছে এমন একটি কাঠামো বা ব্যবস্থা যেখানে আর্থিক সম্পদসমূহ ক্রয় বিক্রয় করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি আর্থিক বাজারের উপাদানসমূহ কি কি। আর্থিক বাজারে দুই ধরনের উপাদান আছে, একটি হচ্ছে মুদ্রা বাজার বা মানি মার্কেট, এবং আরেকটি হচ্ছে পুঁজিবাজার বা মূলধন বাজার। চলো আমরা জানি মুদ্রা বাজার বা মানি মার্কেট কি। যে বাজারে 1 বছর বা তার কম সময়ের জন্য আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলা হয়। এই মুদ্রা বাজারে আমরা ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পূর্ণ ক্রয় চুক্তি, এই জিনিসগুলো আমরা মুদ্রা বাজারে ক্রয় বিক্রয় করে থাকি। এখন দেখো আমাদের আরেকটি অপশন কি আছে, পুঁজিবাজার অথবা মূলধন বাজার। যে বাজারে 1 বছরের বেশি সময়ের জন্য আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বা পুঁজিবাজার বলা হয়। এই মূলধন বাজার এবং পুঁজিবাজারের উপাদানসমূহ ইকুইটি বাজার এবং বন্ড বাজার। ইকুইটি বাজারের আবার দুইটি উপাদান আছে, সেটি হচ্ছে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। তাহলে আমরা কি জানলাম? আর্থিক বাজারের উপাদানসমূহ প্রধানত দুইটি, একটি হচ্ছে মুদ্রা বাজার, আরেকটি হচ্ছে পুঁজিবাজার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুদ্রা বাজার সম্পর্কে আমরা বিশদ জানবো। আমি তোমাদেরকে আগেই বলেছি মুদ্রা বাজারে সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়। সাধারণত পরিচালন ব্যয় অথবা কার্যকরী মূলধন সংগ্রহ করার জন্য সরকার বা আমানত সংগ্রহকারী মুদ্রা বাজার থেকে অর্থ সংগ্রহ করে থাকে। এই মুদ্রা বাজারের প্রধান উদ্দেশ্য হচ্ছে তারল্য বজায় রাখা। অনেক সময় দেখা যায় যে তোমার অধিক পরিমাণ ঋণ নেওয়া সম্ভব হয় না, অথবা অধিক পরিমাণ ঋণ নেওয়ার দরকার হয় না। তারল্য বজায় রাখতে গেলে অথবা দৈনিক চাহিদা মেটাতে গেলে কিছু অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে ঋণ গ্রহণ একটি ঝামেলা, কারণ ঋণের সাথে সুদের ব্যাপারটা জড়িত আছে, এবং অনেক সময় ঋণ নিতে গেলে অল্প টাকা ঋণ নেওয়া যায় না। সেক্ষেত্রে এই মুদ্রা বাজার আমাদেরকে তাৎক্ষণিক অথবা দৈনিক ভিত্তিতে অর্থ সংগ্রহ করে আমাদের সমস্যা সমাধান করে থাকে।
শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মুদ্রা বাজারের উপাদানসমূহ বা হাতিয়ারসমূহ সম্পর্কে জানব। মুদ্রা বাজার বা মানি মার্কেটের উপাদানসমূহ হচ্ছে কল মানি বাজার, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পুনঃক্রয় চুক্তি। এখন চলো আমরা কল মানি বাজার সম্পর্কে জানি। মুদ্রা বাজারের একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কম সময়ে অর্থ সংগ্রহ করা যায় এমন একটি বাজার হচ্ছে কল মানি বাজার। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, ব্রোকার বা ডিলাররা তারা স্বল্প সময়ের জন্য প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে। এই ঋণের মেয়াদ 7 দিনের বেশি হয় না। এরপর চলো আমরা জানব মুদ্রা বাজারের আরেকটি হাতিয়ার ট্রেজারি বিল সম্পর্কে। ট্রেজারি বিল মুদ্রা বাজারের সবচেয়ে জনপ্রিয় একটি হাতিয়ার। সরকার স্বল্প মেয়াদী ঋণের উৎস হিসাবে ট্রেজারি বিল ইস্যু করে থাকে, অথবা পরিশোধের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে সরকার স্বল্পমেয়াদী যে বিল ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলা হয়। বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিলগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে। এই বিলগুলো ফেস ভ্যালু বা অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট হারে বার্তা দিয়ে তারপর এই বিলগুলো বিক্রি করা হয়। অর্থাৎ 1 লক্ষ টাকার একটি ট্রেজারি বিল যদি বার্তায় বিক্রি করা হয় তখন সেটি নির্দিষ্ট হারে বার্তায় বিক্রি করলে 1 লক্ষ টাকার কমে বিক্রি করা হতে পারে। যেমন 8% বার্তায় যদি বিক্রি করা হয় তাহলে সেটি 92,000 টাকায় বিক্রি করা হবে। এবং এক্ষেত্রে ব্যাংক 1 লক্ষ টাকা থেকে যদি আমি 92,000 টাকা বাদ দিই, বাকি 8,000 টাকা ব্যাংক সুদ বাবদ অর্জন করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব বাণিজ্যিক পত্র হিসেবে অথবা বাণিজ্যিক পত্র কাকে বলে এবং এর কার্যক্রম কি। বাণিজ্যিক পত্র একটি ঝুঁকিমুক্ত সিকিউরিটি এবং এটি আসলে বার্তায় ক্রয় করা হয়। বাণিজ্যিক পত্রগুলো আসলে যেসব কোম্পানি বড়, বৃহৎ এবং আর্থিকভাবে সচ্ছল তারাই ইস্যু করতে পারে। এটি একটি স্বল্পমেয়াদী জামানতবিহীন অঙ্গীকারপত্র যার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের স্বল্পমেয়াদী অর্থের চাহিদা মেটাতে পারে। আমেরিকায় এই বাণিজ্যিক পত্রের মেয়াদ 30 দিন থেকে 270 দিন এবং ভারতে এই বাণিজ্যিক পত্রের মেয়াদ 91 দিন থেকে 180 দিন পর্যন্ত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব ব্যাংকের স্বীকৃতিপত্র সম্পর্কে। সাধারণত আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে ব্যাংকের স্বীকৃতিপত্রের প্রয়োজন হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি একটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। এক্ষেত্রে আসলে ব্যাংক আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারককে এই স্বীকৃতি প্রদান করে যে যদি আমদানিকারক আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধে ব্যর্থ হয় তখন ব্যাংক আমদানিকৃত পণ্যের মূল্য রপ্তানিকারককে পরিশোধ করবে। এক্ষেত্রে আমদানিকারকের পক্ষ থেকে ব্যাংক একটি চার্জ আদায় করে, এটি ব্যাংকের লাভ। অর্থাৎ ব্যাংকের স্বীকৃতিপত্র বলতে আমরা কি বুঝলাম, যে ব্যাংকের স্বীকৃতিপত্র ব্যাংক একটি অঙ্গীকার প্রদান করে আমদানিকারকের পক্ষ হতে রপ্তানিকারককে, যদি আমদানিকারক কোনো কারণে তার আমদানিকৃত অর্থের পণ্য পরিশোধে ব্যর্থ হয় তখন সেক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারককে সকল অর্থ পরিশোধ করবে। এবং ব্যাংকের এখানে প্রফিটটা হচ্ছে আমদানিকারকের থেকে ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চার্জ করে থাকে, এটি ব্যাংকের প্রফিট। এই ব্যাংকের স্বীকৃতিপত্রের মেয়াদ সাধারণত 30 দিন থেকে 180 দিন পর্যন্ত হতে পারে। এখন আমরা জানব হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট কাকে বলে। বাণিজ্যিক ব্যাংক
জমা টাকার বিপরীতে যে সার্টিফিকেট ইস্যু করে তাকে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বলা হয়। এটি হস্তান্তরযোগ্য বলা হয় এই কারণ মেয়াদ পূর্তির পূর্বে অর্থ সংগ্রহের প্রয়োজন হলে এটি বিক্রি করে অর্থ সংগ্রহ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব পুনঃক্রয় চুক্তি হিসেবে অথবা পুনরায় ক্রয় চুক্তি হিসেবে পুনরায় ক্রয় চুক্তি কি? পুনরায় ক্রয় চুক্তি হচ্ছে সরকারের স্বল্প মেয়াদী সিকিউরিটি সমূহ বিক্রয় এবং পুনরায় ক্রয় করার চুক্তি। এক্ষেত্রে যে দামে সিকিউরিটিজ বিক্রি করা হয় তার চেয়ে অধিক মূল্যে তা আবার পুনরায় ক্রয় করা হয়। এই বিক্রয় এবং ক্রয়ের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রফিট। অর্থাৎ আমরা পুনরায় ক্রয় করার চুক্তি কি? সরকারি বিভিন্ন সিকিউরিটি সমূহ একটি নির্দিষ্ট দামে বিক্রি করা যাবে এবং সেটি আবার নির্দিষ্ট সময় পরে ক্রয় করতে হবে, তবে যে মূল্যে বিক্রয় করা হবে তার চেয়ে অধিক মূল্য ক্রয় করতে হবে। এটি হচ্ছে আমাদের পুনর্ক্রয় চুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা জানি মুদ্রা বাজারের কার্যাবলী অথবা এই মুদ্রা বাজার আমাদের কি কি সুবিধা প্রদান করে থাকে। মুদ্রা বাজার মূলধন গঠনে মূলধন সংগ্রহে সহায়তা করে থাকে এবং মুদ্রা বাজার বাণিজ্যিক ব্যাংকে সাহায্য প্রদান করে থাকে। অনেক সময় বাণিজ্যিক ব্যাংকের তাৎক্ষণিক তারল্য ঘাটতি দেখা দেয়, সেই তারল্য পূরণের জন্য মুদ্রা বাজার সহায়তা প্রদান করে থাকে। শিল্প উন্নয়নে সহায়তা করে থাকে। আমাদের শিল্পক্ষেত্রে অনেক সময় কার্যকরী মূলধন অথবা পরিচালন ব্যয় ইত্যাদি যোগানের দরকার হয়ে থাকে, তখন মুদ্রা বাজার আমাদেরকে সেই সহায়তা প্রদান করে থাকে। তারপর ঋণের যোগান, অনেক সময় ঋণের ক্ষেত্রে ঋণ নেওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক ঋণের ক্ষেত্রে অথবা স্বল্প সময়ের জন্য যে ঋণগুলো দরকার হয় সেগুলো আমাদেরকে মুদ্রা বাজার সরবরাহ করে থাকে। তারপর আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুদ্রা বাজার সহায়তা করে থাকে এবং মুদ্রা বাজার কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি রোধেও সহায়তা করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব পুঁজিবাজার বা মূলধন বাজার সম্পর্কে। আমি তোমাদের আরো আগে বলেছি যে বাজারে 1 বছরের বেশি সময়ের জন্য মূলধন সংগ্রহ করা হয় তাকে পুঁজিবাজার বা মূলধন বাজার বলা হয়। এই বাজারে আমানত সংগ্রহকারী এবং আমানত গ্রহণকারী যাদের 1 বছর বা 1 বছরের বেশি সময়ের জন্য আমানত সংগ্রহ করার দরকার হয় তারা অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ যে আর্থিক বাজারে 1 বছরের বেশি সময়ের জন্য বন্ড বা ইকুইটি লেনদেন করা হয় তাকে পুঁজিবাজার বা মূলধন বাজার বলা হয়। এ বাজারে তহবিল সংগ্রহকারীদের উদ্দেশ্য থাকে যে দীর্ঘ সময়ের জন্য তহবিল সংগ্রহ করবে এবং যারা তহবিল প্রদান করে অথবা তহবিল সরবরাহকারী তাদের উদ্দেশ্য থাকে দীর্ঘমেয়াদী তহবিল প্রদান করে অথবা তহবিল সরবরাহ করে দীর্ঘমেয়াদে মুনাফা অর্জন করা। তবে পুঁজিবাজারে একটি কিন্তু ঝুঁকিমুক্ত নয়, এখানে বিনিয়োগ করার অনেক ঝুঁকি আছে এবং পুঁজিবাজারে সাধারণত 2 ধরনের দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়। একটি হচ্ছে বন্ড আর একটি হচ্ছে ইকুইটি বা শেয়ার। ইকুইটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সাধারণ শেয়ার আর একটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তো আমরা পুঁজিবাজার বা মূলধন বাজার সম্পর্কে কি জানলাম? যে বাজারে 1 বছরের বেশি সময়ের জন্য আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে পুঁজিবাজার বা মূলধন বাজার বলা হয় এবং এখানে 2 ধরনের আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়, একটি হচ্ছে ইকুইটি, একটি হচ্ছে বন্ড এবং আরেকটি হচ্ছে ইকুইটি। এখানে যারা আমানত সংগ্রহ করে তারা দীর্ঘমেয়াদে আমানত সংগ্রহ করে এবং যারা আমানত সরবরাহ করে
তারাও দীর্ঘমেয়াদের জন্য আমানত সরবরাহ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পুঁজিবাজারের হাতিয়ারসমূহ বা উপাদানসমূহ সম্পর্কে জানব। পুঁজিবাজারে দুই ধরনের হাতিয়ার রয়েছে, একটি হচ্ছে বন্ড আর একটি হচ্ছে ইকুইটি। চলো আমরা জানি বন্ড কাকে বলে। বন্ড হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের সর্বশেষ হাতিয়ার। এটি যৌথ মূলধনী কোম্পানি, এর মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের সংস্থান করে থাকে। অর্থাৎ বন্ড বলতে বোঝায় যে দলিলের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানিগুলো জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকেই বন্ড বা ঋণপত্র বলা হয়। এটি হচ্ছে মূলত যৌথ মূলধনী কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি উৎস। শেয়ারের পরপরই বন্ড বা ঋণপত্রের স্থান। কখনো শেয়ার বিক্রয়ের অর্থ যদি কোম্পানির জন্য যথেষ্ট না হয়, সেক্ষেত্রে কোম্পানি বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়ন করে থাকে। বন্ডে একটি বন্ডে হচ্ছে এমন একটি দলিল যেখানে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের হার, ঋণ পরিশোধের সময় ইত্যাদি উল্লেখ থাকে। পুঁজিবাজারের আরেকটি হাতিয়ার হচ্ছে ইকুইটি। এই ইকুইটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আরেকটি হচ্ছে সাধারণ শেয়ার। অগ্রাধিকার শেয়ার হচ্ছে সেই শেয়ার যেখানে শেয়ার মালিকগণ কোম্পানির মূলধন বন্টন এবং কোম্পানি বিলোপ সাধনের ক্ষেত্রে তাদের পাওনা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। অর্থাৎ মূলধন বন্টনের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পায় এবং কোম্পানি বিলোপ সাধনের ক্ষেত্রেও তাদের পাওনা অর্থ বুঝে পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পায়। এক্ষেত্রে তারা কোম্পানির কোনো দায়ভার গ্রহণ করে না এবং তারা নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট লভ্যাংশ পেয়ে থাকে। অন্যদিকে শেয়ার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। শেয়ার মালিকগণ নির্দিষ্ট সময় পর কোম্পানির একটি লভ্যাংশ পেয়ে থাকেন। সেক্ষেত্রে কোম্পানি যদি প্রফিট করতে পারে, তারা তখন কোম্পানির প্রফিটের একটি ভাগ পেয়ে থাকেন, এবং কোম্পানি যদি প্রফিট করতে না পারে তাহলে তারা কিন্তু তারা কিন্তু কোনো লভ্যাংশ পায় না, যেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে হয় না। সুতরাং আমরা শেয়ার বলতে কি বুঝলাম? শেয়ার হচ্ছে কোম্পানির, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। বিভাজিত এক একটি অংশই হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের বিভাজিত এক একটি অংশই হচ্ছে শেয়ার। যৌথ মূলধনী ব্যবসায় প্রয়োজনীয় মূলধন শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়। সাধারণত শেয়ার হোল্ডারগণ হচ্ছে কোম্পানির মালিক। তারা কোম্পানির লভ্যাংশ এবং কোম্পানির বিলোপ সাধনের সময় অবশিষ্ট সম্পদের অংশ পাওয়ার অধিকারী। সাধারণত শেয়ার হোল্ডার দ্বারা নির্বাচিত পরিচালক মণ্ডলী কোম্পানির পরিচালনা করে থাকেন। সাধারণ শেয়ার মাধ্যমিক বাজারে ক্রয় বিক্রয় করা যায়। এই ধরনের শেয়ার মালিকদের দায় তার শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বন্ড মার্কেট বা বন্ড বাজার সম্পর্কে আরও বিশদভাবে জানব। যখন কোনো কোম্পানি বা সরকারের দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন পড়ে অথবা দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন পড়ে, তখন তারা আর্থিক বাজারে বন্ড ইস্যু করে তারা তখন অর্থ সংগ্রহ করে। এটা সরকারও হতে পারে অথবা কোনো যৌথ মূলধনী কোম্পানিও হতে পারে। তারা সেক্ষেত্রে বন্ড ইস্যু করে দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহ করে থাকে। এই যে সরকার অথবা কোম্পানি বন্ড ইস্যু করলো,
এই প্রাথমিকভাবে যেই বন্ডটা ইস্যু করা হয় সেটা প্রাথমিক বাজারে লেনদেন করা হয় এবং সেটা যখন পরবর্তীতে ক্রয় বিক্রয় করা হয় সেই মার্কেটটাকে বলা হয় মাধ্যমিক বাজার। বন্ড বাজারকে ঋণ বাজার বা নির্দিষ্ট আয়ের বাজারও বলা হয়। বন্ড বাজারের উদ্দেশ্য হচ্ছে সরকারি ও বেসরকারি ব্যয় নির্বাহের জন্য একটি দীর্ঘমেয়াদী তহবিলের ব্যবস্থা করা। বন্ড বাজারের উপাদানসমূহ বা ইনস্ট্রুমেন্ট বলতে পারো বা হাতিয়ারও বলতে পারো, এগুলো হচ্ছে ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, বৈদেশিক বন্ড। এগুলো সাধারণত এগুলোকে বলা হয় সরকারি বন্ড। আর সরকারি বন্ডের লিকুইডিটি বা তারল্য বেশি হয়। এসব বন্ড ওটিসি বা ওভার দ্য কাউন্টার বাজারে লেনদেন করা হয়। তবে কিছু কিছু বন্ড, বিশেষত কর্পোরেট বন্ড, স্টক এক্সচেঞ্জেও লেনদেন করা হয়ে থাকে। বন্ড বাজারের অন্যান্য আর্থিক বাজারের অংশগ্রহণকারীরাই অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ যারা সাধারণ শেয়ারগুলো কেনে তারাই কিন্তু আসলে বন্ডগুলো ক্রয় বিক্রয় করে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সরকার, ব্যবসায়ী, ব্যক্তি ইত্যাদি ইত্যাদি হলো বন্ডের ক্রেতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শেয়ার বাজার সম্পর্কে জানব বা স্টক বাজার সম্পর্কে জানব। শেয়ার বাজার বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখানে সরকারি বা বেসরকারি কোম্পানিসমূহ শেয়ার, ঋণপত্র এবং অন্যান্য আর্থিক দলিলসমূহ ক্রয় বিক্রয় করে থাকে। এ বাজারে প্রত্যক্ষভাবে লেনদেন করতে হলে সদস্য হতে হয়। এসব সদস্যকে ব্রোকার বলা হয়। এ সকল ব্রোকাররাই কিন্তু বিনিয়োগকারীদের শেয়ারগুলো ক্রয় বিক্রয় করে থাকে। অর্থাৎ তুমি যদি শেয়ার কিনতে যাও তাহলে কিন্তু এসব ব্রোকারের সহায়তা নিতে হবে। তুমি সেখানে ইনভেস্ট করলে এই ব্রোকারদের মাধ্যমে তুমি কোনো একটি কোম্পানির শেয়ার কিনতে পারবে অথবা বিক্রি করতে পারবে। এক্ষেত্রে ব্রোকারদের প্রফিট হচ্ছে তুমি যে তাদের কাছ থেকে শেয়ার ক্রয় বিক্রয় করবে, উভয় ক্ষেত্রে তারা একটি কমিশন ধার্য করে থাকে। এই কমিশন হচ্ছে ব্রোকারদের প্রফিট। এই শেয়ার বাজার কিন্তু আবার দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে প্রাথমিক বাজার এবং আরেকটি হচ্ছে মাধ্যমিক বাজার। প্রাথমিক বাজার বলতে বোঝায় যখন নতুন কোনো শেয়ার ইস্যু করা হয় অথবা নতুন কোনো শেয়ার আসে, এটা প্রাথমিক বাজারে ইস্যু করা হয়। এই প্রাথমিক বাজারে ইস্যুকৃত শেয়ারগুলোই কিন্তু মাধ্যমিক বাজারে পরবর্তীতে ক্রয় বিক্রয় করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার সম্পর্কে জানব। সকল শেয়ার প্রথমেই যখন তারা মার্কেটে আসে সেটি তখন প্রাথমিক বাজারে লেনদেন হয়। এটি পুঁজিবাজারের প্রথম অংশ। এ বাজারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকার সরাসরি বিনিয়োগকারীদের নিকট হতে শেয়ার ও বন্ড বিক্রয়ের মাধ্যমে মূলধন বা পুঁজি সংগ্রহ করে থাকে। প্রাথমিক বাজার হতে সাধারণত দুইভাবে পুঁজি সংগ্রহ করা হয়। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে। আইপিওর পুনরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। এবং আরেকটি উপায় হচ্ছে ব্যক্তিগত উপস্থাপন বা প্রাইভেট প্লেসমেন্ট। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের ক্ষেত্রে কোম্পানি প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য আবেদনকারীর নিকট বিক্রয়ের প্রস্তাব দেয়। তখন সাধারণত জনগণ এই আইপিও কেনার জন্য সাড়া দিয়ে থাকে। যদি দেখা যায় যেই পরিমাণ শেয়ার বিক্রি হবে তার চাইতে সাড়া অনেক বেশি হয়, তখন লটারির মাধ্যমে নির্ধারণ করে লটারি থেকে যারা আইপিও বিজয়ী হয় তাদের কাছে শেয়ার বিক্রি করা হয়। অন্যদিকে আরেকটি অপশন আমি বলেছিলাম যে ব্যক্তিগত উপস্থাপনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, বিনিয়োগ কোম্পানির কাছে ব্যক্তিগতভাবে বিক্রয়ের প্রস্তাব দেয়। সেক্ষেত্রে তারা ব্যাংক, বিমা এবং বিনিয়োগকারী কোম্পানির কাছে শেয়ার বিক্রি করে থাকে।
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো মাধ্যমিক বাজার। আমরা প্রথমে জেনেছি যে প্রাথমিক বাজারে কোনো একজন কোনো একটি কোম্পানি অথবা সরকার সেখান থেকে প্রাথমিক বাজারে শেয়ার বিক্রি করতে পারে। এই প্রাথমিক বাজারের শেয়ারগুলো যখন দ্বিতীয়বার কেনাবেচা হয় সেটি মাধ্যমিক বাজার বলা হয়। সেটা অর্থাৎ মাধ্যমিক বাজারে এইসব শেয়ারগুলো কেনাবেচা হয়। মাধ্যমিক বাজারে যে কেউই ইচ্ছা করলে সেখানে ব্রোকারের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। এই সেকেন্ডারি বা মাধ্যমিক বাজার হচ্ছে পুঁজিবাজারের দ্বিতীয় অংশ। এখানে প্রাথমিক বাজারের ইস্যুকৃত সিকিউরিটিসগুলোই লেনদেন করা হয়। অর্থাৎ প্রাথমিক বাজার হতে ক্রয়কৃত সিকিউরিটিগুলো বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে এই বাজারে ক্রয় বিক্রয় করে থাকে। মাধ্যমিক বাজার বিনিয়োগকারীদের জন্য তারল্য সুবিধা প্রদান করে। বাংলাদেশে মাধ্যমিক বাজার হচ্ছে দুটি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটি হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। আমরা এই দুটি সম্পর্কে আরো ভালোভাবে জানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে জানব। ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শেয়ার বাজার। 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী 1954 সালে 22 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড নামকরণ করা হয়। এই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনায় 12 জন সদস্য বিশিষ্ট পরিচালনা কাউন্সিলের উপর ন্যস্ত থাকে। এই পরিচালনা কাউন্সিলের মধ্যে 9 জন সদস্য ভোটে নির্বাচিত এবং বাকি 3 জন সরকার কর্তৃক নিযুক্ত হন। চলো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যাবলীগুলো দেখি। এই ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত নিয়মকানুন অনুযায়ী কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত সিকিউরিটির জন্য পর্দার উপর স্বয়ংক্রিয় লেনদেনের ব্যবস্থা করা হয়। লেনদেন নিষ্পত্তি করা এবং উপহার হিসেবে দেয়া শেয়ার বা লেনদেনের ব্যবস্থার বাইরে গিয়ে এক্সচেঞ্জ শেয়ার বিনিময় হস্তান্তরের অনুমতি দেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি বাজার তদারকি করে, বাজার নিয়ন্ত্রণ করে এবং প্রতি মাসে বাজারের লেনদেন রিভিউ করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে। বিনিয়োগকারীদের জন্য অভিযোগ সেল গঠন, অভিযোগ নিষ্পত্তি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা শেয়ার মার্কেটের দুটি বাজার সম্পর্কে জেনেছি। একটি হচ্ছে প্রাথমিক বাজার, আর একটি হচ্ছে মাধ্যমিক বাজার। তো এই প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার এই দুটি কিন্তু তোমরা অনেকেই গুলিয়ে ফেলো। প্রাথমিক বাজার কি, মাধ্যমিক বাজার কি, এটা অনেকে বুঝতে পারো না। তো চলো আমরা প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজারের পার্থক্যগুলো দেখি। এই পার্থক্যগুলো দেখলে আমাদের কাছে এটি আর অনেক ক্লিয়ার হয়ে যাবে। প্রাথমিক বাজার হচ্ছে নতুন সিকিউরিটি অর্থাৎ নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে বাজারে প্রবেশ করার উদ্দেশ্য প্রাথমিক বাজার গঠিত, এবং এই বাজারের মাধ্যমে কিন্তু শেয়ারগুলো মার্কেটে প্রবেশ করে। আর অন্যদিকে মাধ্যমিক বাজার হচ্ছে প্রাথমিক বাজারে যে শেয়ারগুলো ইস্যু করা হয় এই শেয়ারগুলোই কিন্তু মাধ্যমিক বাজারে লেনদেন করা হয় পরবর্তীতে। আর এই বাজারের প্রাথমিক বাজারে আসলে ঝুঁকি অনেকটা কম। এখানে একেবারে মোটামুটি ঝুঁকি নেই বললেই চলে, কিন্তু মাধ্যমিক বাজারে কিন্তু যথেষ্ট ঝুঁকি আছে। এখানে তোমার যেরকম প্রফিট হতে পারে, আবার এখানে কিন্তু লস করার অনেক সম্ভাবনা আছে। আর প্রাথমিক মধ্যস্থতাকারী হচ্ছে মার্চেন্ট ব্যাংক, অবলেখক প্রাথমিক বাজারের মধ্যস্থতাকারী, এবং মাধ্যমিক বাজারের ব্রোকার বা ডিলার মাধ্যমিক বাজারের এরা মধ্যস্থকারী বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে ক্রয় বিক্রয়। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক বাজারে শেয়ার কিনতে চাও তাহলে কোনো ব্রোকারের কাছে যেতে হবে। এরপরে মূল্যের স্থিতিশীলতায় আসো। প্রাথমিক বাজারে এই বাজারে সিকিউরিটির মূল্য নির্দিষ্ট থাকে, কিন্তু মাধ্যমিক বাজারে এই বাজারে কিন্তু কোনো সিকিউরিটির মূল্য নির্ধারিত নেই। অর্থাৎ তুমি আজকে শেয়ার কিনতে পারো, সেটা দেখবে যে কালকে এই দামে নাও থাকতে পারে, বাড়তেও পারে, আবার কমেও যেতে পারে।
আশা করি প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার বুঝতে পেরেছো। সোজা কথায় প্রাথমিক বাজারে যে মার্কেট শেয়ারগুলো আসে সেগুলোই কিন্তু পরবর্তীতে মাধ্যমিক বাজারে ক্রয় বিক্রয় করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো আমাদের এই আর্থিক বাজারের আইনগত দিকসমূহ এটি কিন্তু সম্পূর্ণ থিওরিটিক্যাল অধ্যায়। এই অধ্যায়ে আমাদের তেমন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নেই, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে নেই। সুতরাং এইখানে কিন্তু মানে এটা খুব সহজেই তোমাদের শেষ করতে পারবে, তোমরা বাসায় পড়তে পারবে। আমরাও ক্লাস নিচ্ছি এবং এটা তোমরা খুব কম সময়ে এই চ্যাপ্টারটি শেষ করতে পারবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে আমরা যেই টপিকসগুলো পড়লাম সেগুলো তোমরা বাসায় অধ্যয়ন করবে এবং এই চ্যাপ্টারের উপর আরও দু একটি ক্লাস নেওয়া হবে। এরপর আমরা আমাদের যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই দিকে যাব। সেগুলো যখন আমরা শুরু করব সেগুলো তোমাদের কাছে আরও ভালো লাগবে এই আশা করছি। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের কাছে আবার অনুরোধ, যেহেতু আমরা যে উদ্দেশ্যে তোমাদেরকে বাসায় বসিয়ে ক্লাস নিচ্ছি অর্থাৎ অনলাইন ক্লাস নিচ্ছি, যাতে তোমরা নিরাপদ থাকতে পারো, বাসায় থেকে লেখাপড়া করতে পারো, সেই উদ্দেশ্য যাতে ব্যাহত না হয়। অর্থাৎ তোমরা কোনো কারণ ছাড়া অথবা খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হবে না। আর যদি বাসা থেকে একবার বের হতেই হয় তাহলে তোমরা প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে বের হবে এবং বাসায় যখনই ফিরবে তখনই কিন্তু তোমরা যথাসম্ভব পারো গোসল করে ফেলবে, হাত ধুয়ে ফেলবে। যতটুকু সুরক্ষা তোমরা গ্রহণ করতে পারো সেটা অবশ্যই নিতে হবে, কারণ তোমাদের এই কলেজ বন্ধ রাখা হয়েছে যাতে তোমরা নিরাপদ থাকতে পারো। তোমাদের কলেজ বন্ধ রাখার পরেও যদি তোমরা নিরাপদ থাকতে না পারো সেটা আসলে খুবই দুঃখজনক হবে। আশা করি তোমরা সবাই বুদ্ধিমান, সবাই স্বাস্থ্য সচেতন, তোমরা সবাই আমাদের এই করোনাকালীন আপদ থেকে রক্ষা পাওয়ার যেই নিয়মগুলো আছে সেগুলো মেনে চলবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা, তোমাদের সবার দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।